আপনি কি বিএনপির সঙ্গে আপনার দল কি কোনো ঐক্যমত্য আন্দোলনের কথা ভাবছেন? আপনার দল বা আপনার বিরুদ্ধে একটা বড় সমালোচনা হচ্ছে এই যে একটা জরুরি বা প্রয়োজনের সময় আপনি বিএনপিকে ছেড়ে আলাদা হয়ে গেছিলেন, বা আপনি থাকলে বিএনপি আরো অনেক শক্তিশালী হতো বলে অনেকের ধারণা, কিন্তু আপনি সে সময় আপনি আসলে বিএনপির সঙ্গে থাকেন নাই। এই ব্যাপারটাকে একটু একটু আপনি ব্যাখ্যা করবেন যে আপনি আসলে প্রধান যে বিরোধী মত তার সঙ্গে বা পাশে বা একজোটে থাকছেন না কেন? যেমন আজকে যখন আমরা এই খবর পড়ছিলাম যে 4 জোট শরিকের সঙ্গে বিএনপির মত বিনিময়, সেটার মধ্যে হয়তো আপনাকে অনেকে দেখতে চেয়েছেন। এই খবরটা নিচে আমি আসলে কমেন্ট দেখছিলাম যে আন্দালিব রহমান পার্থ কোথায়। আপনাকে ধন্যবাদ। না, আসলে কে কি বললো না বললো, আমি ছেড়ে দিয়েছি বিএনপি, বিএনপি ছেড়ে দিয়েছে, এটা এগুলি আসলে ইম্পর্টেন্ট না। মানুষ তো অনেক কথাই বলে। আমি বিএনপির সবচেয়ে খারাপ সময় বিএনপির সাথে ছিলাম, যে সময় বিএনপির সময় যারা বেনিফিশিয়ারি তারা ওই আপনার সংস্কারপন্থী ছিল। আমি বিএনপির সময় 2006, 7, 8 থেকে 1/11 এর পর থেকে ছিলাম। মানুষ জানে, যারা জানে বিএনপি কে পার্লামেন্ট থেকে আরম্ভ করে সব জায়গায় আমি কিভাবে ছিলাম। আর 2018 নির্বাচনের পর আমি জোট থেকে বের হয়ে আসছি, বিকজ অনেক কিছু ছিল যে অ্যারেঞ্জমেন্ট ঠিক ছিল না বা বিএনপি ব্যালেন্স করতে পারছিল না। সরকার আসলে এই খবরগুলি হোক সেটার জন্য এক ধরনের উপযুক্ত পরিবেশ সৃষ্টি করছে, পিক এন্ড চুজ করছে কার বিরুদ্ধে নিউজ করা যাবে যাবে না, সেটার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। অথবা আমি যদি প্রশ্নটা এইভাবেও করি যে সরকার তো জানতো যদি এই পুলিশের শীর্ষ পদে থাকা একজনের বিরুদ্ধে যদি এই পরিমাণ দুর্নীতির খবর ছাপা হয় তাহলে সেটা সরকারের উপরে এসে পড়বে, তাও সরকার এটি যে করতে দিচ্ছে। এটা কি আপনার কি মনে হয় যে সরকার আসলে এটা কেন করতে দিচ্ছে? এতে সরকারের কি লাভ? আপনার কাছে কি মনে হয় না যে আওয়ামী লীগ সরকারের সময় কেউ দুর্নীতি করলে, যেটা আওয়ামী লীগ দাবি করে যে তাদের সময় যদি কেউ দুর্নীতি করে তারা কেউ পার পায় না, তাদেরকে শাস্তির সম্মুখীন হতেই হয়, এই আওয়ামী লীগের যে ন্যারেটিভটা সেটা আসলে কিছুটা হলেও সত্য? যে কারণ আমরা দেখতে পাচ্ছি যে আসলে দুর্নীতিগ্রস্তদের বিরুদ্ধে বিভিন্ন ব্যবস্থা নেওয়া হচ্ছে। আপনার মন্তব্য একটু শুনতে চাই। ধন্যবাদ খালেদ, ধন্যবাদ। আমি প্রথমে দিলীপ ভাইয়ের একটা কথা নিয়ে আসি, যেখানে ইসলামিক রাষ্ট্রের কথা দিলীপ ভাই একটু কথা বললো, আমি একটু কারেক্ট করি না। ইসলামিক রাষ্ট্র কোনোভাবেও না জামাত ইসলামী বা বাংলা ভাই রিপ্রেজেন্ট করে না। সো বাংলা ভাই কি কর্মকাণ্ড করেছে বা জামাত ইসলামী কি করেছে সেটা দিয়ে বা হেফাজতে সেটা দিয়ে আপনি ইসলামিক রাষ্ট্রকে কোনোভাবে আন্ডারমাইন করতে পারেন না, বিকজ দে আর নট দ্য অ্যাম্বাসেডার্স অফ ইসলামিক রাষ্ট্র। ইসলামিক রাষ্ট্র এবং ভালো ইসলামিক নেতা পাওয়ার মতো আমার ব্যক্তিগত ধারণা যে এত ভালো কপাল মনে হয় আমাদের নাই। হ্যাঁ, বিকজ এটা আল্লাহর নিয়ম। এরকম নেতৃত্ব আসা অনেক বড় ব্যাপার। পৃথিবীতে কোন দেশে আছে আমি জানি না, কিন্তু কোনোভাবেও বাংলা ভাই এবং এদের বা হলি আর্টিসানে যারা ঘটনা ঘটিয়েছে তারা ইসলামকে রিপ্রেজেন্টও করে না, জামাত ইসলামীও করে না, এবং ইসলামিক রাষ্ট্র চালানোর মতো তাদের সেই যোগ্যতা আছে কিনা সেটা আমি জানি না। তো সুতরাং এটা একটু ক্লিয়ার করে দেওয়া উচিত যে ইসলামিক রাষ্ট্র মানে একটা ফেইলিয়ার স্টেট। আমাকে ক্ষমা করবেন, আমি একটু স্টুডিওকে বলতেছি যে আমাদের প্রযোজক ফয়সাল একটু সাউন্ড আমি একটু বেশি শুনতে পাচ্ছি, একটু কমিয়ে দেওয়া সম্ভব কিনা? জি পার্থ, আপনি কন্টিনিউ করবেন প্লিজ। আচ্ছা, এটা গেল এই ব্যাপারে কথা। দ্বিতীয় ব্যাপারে কথা যে আমি অত্যন্ত ইমপ্রেসড যে দাদা এত সুন্দর করে এই সরকার এগুলি করেছে, এবং পলিটিক্যালি হি ইজ কারেক্ট যেটা বলেছে যে ইস্যু ভিত্তিক জোটা, বিকজ আমি একটা বড় জোটে ছিলাম এবং ওনাদের অপশনটাও এখানে জোট থেকে বেরিয়ে এরকম সম্ভব না। কামিং ব্যাক টু ইয়োর পয়েন্ট খালেদ, আপনি যে কথাটা খুব সুন্দর করে বলেছেন যে সরকার দুর্নীতি পিক এন্ড চুজ করছে কিনা। আপনি দেখবেন কি এই ব্যাপারে, দুর্নীতির ব্যাপারে, যে দেখুন আমি 2008 সালে আমার মনে আছে প্রথম বেসিক ব্যাংকের বাচ্চুর কথা বলি, আমি আজিজ খানদের কথা বলি, অনেকের কথা বলি। সরকারি যে বেনজিরের যে ব্যাপারটা আসছে, আমাদের আইজিপি বেনজির এত টাকার মালিক, এটা কিন্তু হঠাৎ করে হয়নি, বা আপনি এমন না যে একটা সাপের পুকুর থেকে একটা সাপ বের করে বলেন আল্লাহ এখানে তো সাপ পাওয়া গেছে। এটা 10 বছর ধরে আমরা জানতাম, আমরা দেখতাম, পুলিশের পারসেপশন ছিল যে ওনার এক্সট্রাভ্যাগান্সা লাইফস্টাইল। বেনজিরের এই ঘটনাটা আমার কাছে একদম মনে হয়েছিল গত নির্বাচনের পরে যেমন ক্যাসিনো কেলেঙ্কারি হয়েছিল, যেখানে ওমর ফারুক চৌধুরী থেকে আরম্ভ করে সম্রাট থেকে আরম্ভ করে যেগুলি করা হয়েছিল, সেরকম কোনো কিছু একটা। দেখেন আপনি আপনার সিনহা সাহেব, তারপর ক্যাসিনো কেলেঙ্কারি, তারপর এই বেনজির, এগুলি আমার কাছে না পলিটিক্স এর চেয়ে বেশি মনে হয়েছে যে এখানে কোথাও একটা সরকার বিব্রত বোধ করেছে বেনজির সাহেবদের কোনো পার্সোনাল কর্মকাণ্ডে। এরকম কোনো একটা কাজ বেনজির সাহেব করেছে যেখানে সরকার ওইটা চিন্তা করেছে যে আমি এটা ব্যালেন্স করি ও বেনজিরকে শিক্ষা দেওয়া দরকার। কিন্তু আপনি আবার দেখবেন যে বেনজিরকে কিন্তু অ্যারেস্ট করা হয়নি। কেন করা হয়নি অ্যারেস্ট? এই কারণে করা হয়নি যে বেনজির আইজি ছিল, বেনজিরের অধীনে এত আন্দোলন থামানো হয়েছে,
বেনজিরের হাতে হ্যান্ডকাফ দিয়ে যদি আবার আপনি ভিতরে জেলখানায় দেয়া হয়, সেটা ইন্টারন্যাশনাল নিউজ হবে এবং সেখানে পুলিশের মধ্যে কিন্তু একটা রিপার্কেশন হবে। কিন্তু এটা কিন্তু আপনি অস্বীকার করতে পারবেন না যে বেনজির কিন্তু দুইটা আন্দোলন এবং দুইটা নির্বাচন, ওনার যে ভূমিকা ছিল সেটা কিন্তু সম্পূর্ণরূপে পুলিশ কিভাবে মারমুখী ছিল এবং এই সরকারকে ক্ষমতা আনা যায়। সো বেনজির র্যাবে থাকা অবস্থায় যদি 300 মার্ডার হয়ে থাকে বা এক্সট্রা জুডিশিয়াল কিলিং হয়ে থাকে, এর মধ্যে 200 হয়েছে তো সরকারকে ক্ষমতায় রাখার জন্য। এবং যখন আপনি এই ধরনের অনৈতিক কাজ বা অনৈতিক কাজে এগুলি করবেন বা রাখবেন বা সুযোগ দেবেন, তখন তাদেরকে দুর্নীতি করার সুযোগ দিতে হবে। এই সরকারের রাষ্ট্রীয়ভাবে মদত দুর্নীতি করার সুযোগ দেওয়াটা এটা খুবই স্বাভাবিক যে পুলিশ দিয়ে যখন আপনি এই কাজ করাবেন, ভোট ডাকাতি করাবেন বা অন্য কিছু করাবেন, আমলাদেরকে দিয়ে যখন অন্য কাউকে বড়লোক বানানোর চেষ্টা করবেন, সেগুলো হবে। এবার আমার একটা প্রশ্ন, সেটা যেহেতু দিলীপ ভাই বা দাদা 64 সাল থেকে আজকে বাংলাদেশের রাজনীতি, আমি আসলে জানতে চাই যে 64 যে রাজনীতিবিদরা কিছু টাকা পয়সা কামাই করে, অনেক করে, বিকজ তাদের অনেক আনসিন খরচও থাকে, আবার ব্যক্তিগতভাবে তারা অনেকে একটু ল্যাভিশ লাইফ লিড করে, ঠিক আছে। আমি একটা জিনিস জানতে চাই, আমি মানে রাজনীতি থেকে, যে এস আলমকে 30-40 হাজার কোটি টাকা মালিক করে দিয়ে, আজিজ খানকে সিঙ্গাপুরে বিলিয়নার বানিয়ে দিয়ে, বা বড় বড় এই যে দরবেশবান যা বলেন এদের আত্মীয় স্বজনরা ওমানে 200 কোটি টাকা খরচ করে ম্যারেজ অ্যানিভার্সারি করছে, এই করছে, মহিউদ্দিন খান আলমগীর এই ব্যাংকে ফেললো, তো 200 কোটি টাকা ক্রেডিট কার্ড নিল, এগুলি করে আওয়ামী লীগের লাভ কি? সরকারের লাভ কি? সরকার তো টাকার কোনো অভাব নাই। এই 30-40-50 হাজার কোটি টাকা যেটা দেখি আমরা, এই যে দেখলাম 3,500 কোটি টাকা এস আলম ভ্যাট দেয় নাই, আবার 2,000 কোটি টাকা সুদ মৌকুফ হয়েছে নজরুল সাহেব, এস আলমের মিলার, এস আলমের অনেক বেশি। তো এস আলম তো টাকার অভাব নাই। আবার 10,000 কোটি টাকা দেখলাম ইসলামী ব্যাংকের নথি চেয়েছে, নাবিল গ্রুপ নামে কোন টাকা খেয়ে বসে, এগুলি তো কিছুই না। এর আগে কোন একটা মন্ত্রী দেখলাম 260টা বাড়ি লন্ডনে, এবং সেটা আপনার ব্লুমবার্গে আসছে, যদিও মন্ত্রী সাহেব বলার চেষ্টা করেছেন যেটা আমার আত্মীয় স্বজনের, বাট আপনি গেলে দেখবেন যেগুলি সব কোম্পানির কোনো আত্মীয় নাই, এগুলি সব 2000 সাল থেকে কোম্পানি করা। আমার প্রশ্নটা এইটা যে দাদা, আমার এই যে এস আলমের এত টাকা বা আজিজ খানের এত টাকা বা দরবেশ সাহেব বলেন বা এদের বলেন এত টাকা দিয়ে, এই টাকা যদি আওয়ামী লীগ 300 আসনে 10,000 কর্মীরা 1 লাখ টাকা করে দিত, তাও তো ঘরের টাকা ঘরে থাকতো। এই টাকা থাকার পরে এই চাইনা থেকে আমরা এত অল্প টাকা পাই, এই টাকা আমি এটা বুঝি না যে এটা রিজনটা কি, কেন? শেষ করি তোমাদের। হ্যাঁ বলেন আপনি যেহেতু প্রশ্নটা করছিলেন, সেই প্রশ্নটার জবাব আমরা জনাব দিলীপ বড়ুয়া থেকে এক লাইনে শুনবো কিনা, যে আসলে মাত্রই আমি আরো কিছু আছে, আমি আরো কিছু জিজ্ঞেস করতে চাই। যেমন বেসিক ব্যাংকের বাচ্চু সাহেবকে আমি জেল খাটাতেই পারলাম না, আমি নিজে জেল কেটে ফেললাম। হ্যাঁ, উনি যে 5,000 কোটি টাকা উনার দুদক ডাকে উনাকে 5,000 কোটি টাকার করাপশন করতে দিয়ে সরকারের কি লাভ? সরকার তো ক্ষমতায় আছে, সরকারের জন্য তো টাকা কোনো ইস্যু না। আমি বুঝি না ইন্ডিভিজুয়াল এদেরকে দিয়ে পয়সা কামিয়ে দিয়ে, যে আপনি বললেন যে সরকার এখানে ভাগযোগ করে, এখানে আমার মনে হয় সরকার এখান থেকে ভাগ করতে হবে কেন? বাংলাদেশে প্রধানমন্ত্রী বলেন বা ক্যাবিনেট বলেন পৃথিবীর সবচেয়ে পাওয়ারফুল, এনারা যা ইচ্ছা তাই করতে পারেন, কেউ ওনাদেরকে জিজ্ঞেস করবেন না। তো কে কোথা থেকে কোথায় টাকা কামাই করবে না করবে, কিন্তু এই যে ইন্ডিভিজুয়াল লোকগুলিকে এত টাকার মালিক করে, তাহলে আপনি বলেন বেনজিরের এগেইনস্টে আপনি যেই 1500 কোটি টাকার কথা বলছেন, পত্রিকা খুলেই যখন দেখেন একজন ব্যবসায়ী 10,000 কোটি টাকা ব্যাংক লুট করেছে, তাহলে আপনি কিভাবে সরকারকে আমি ক্রেডিট দেবো? তাহলে আমার বুঝতে হয় যে নিশ্চয়ই এই বেনজির এমন কোথাও ব্লাবার মাউথে এমন কোনো কথা বলেছে, এমন কিছু বলেছে যার কারণে সরকারের উচ্চ পর্যায়ে ব্যক্তিগত রাগ হয়ে এই কাজ করছে। আবার আপনি আজিজ সাহেবকে তো ধরছেন না, যেখানে আমেরিকা বলছে, আবার আপনি অন্য কাউকে ধরছেন না। সো আই এম ভেরি কনফিউজড যে আমাকে যদি দাদা ক্লিয়ার করেন, আপনি এত বড় পলিটিশিয়ান, আমাদের জন্মের আগে 64 সাল থেকে রাজনীতি করেন, আমি আসলেই বুঝি না যে এইটা। প্লাস আরেকটা কথা বলি, এই যে বেনজিরের এই ঘটনার পরে পুলিশের মধ্যেও তো একটা রিয়াকশন হবে যে ভাই আমরা কয় টাকার নিলাম, আমরা কয় টাকার করলাম, এখানে হাজার হাজার কোটি টাকা এনেছে, আমরা তো ক্ষমতায় রাখি, কারণ এই সরকারকে তো ক্ষমতায় রাখছে পুলিশ আর ইন্ডিয়া, এছাড়া তো আওয়ামী লীগের কর্মী। আমার কাছে মনে হয় এক ধরনের মন্ত্রী আছে যাদেরকে প্রধানমন্ত্রী আস্থায় নেন বা প্রধানমন্ত্রী আস্থায় নেন না, কারণ আপনি যেহেতু বলছেন জানি না, কারণ সামিট গ্রুপের বিভিন্ন কার্যক্রমে, রাষ্ট্রীয় কার্যক্রমে অন্তর্ভুক্তি হওয়াটা শুরু কিন্তু 2009-10 থেকে ব্যাপকভাবে, তার আগে ছিল কিন্তু তারপরে এটা ব্যাপকভাবে তারা সম্পৃক্ত হয়েছে। খালেদ, আমি একটু মাঝখানে কথা বলি যদি দাদাকে পারমিশন দেয়, আমি কথা বলি। জি বলেন, জি বেশি পার্থক্য একটু শুনি। জি আসলে ব্যাপারটা আমি দাদাকে আমি অ্যাড করি যে দাদা জানতেন না, আসলে দাদা জানবেন না, বিকজ এরা ডিফারেন্ট লিগে কাজ করে, এরা অনেক উপরের লেভেলে কাজ করে, এনাদের যে ধরা ছোঁয়ার জায়গা, এনাদের ব্যুরোক্রেসিতে যে হাত, এনাদের বলি দাদা জানবেন না, নিচের দিকে অনেকে জানবেন না। এই কারণেই ওয়ান অফ দ্য মেজর রিজন আপনি দেখবেন যে দাদা বললো 80% এমপি করাপ্টেড। কেন করাপ্টেড? বিকজ করাপ্টেড হলে ইউ ডোন্ট আস্ক কোয়েশ্চেনস, আপনার অপিনিয়ন থাকে না। আপনি দেখেন এমপিরা কারা, এই যে ইয়াবাবুদি, বিচ্ছু শামসু, মমতাজ, এই ক্রিকেট প্লেয়ারদের নিয়ে আসতেছেন। আমি বলি কিন্তু বেশ পার্থ, আপনার কাছে কি মনে হয় না যে করাপ্টেড পলিটিশিয়ানদের মেইন পলিটিক্সে ইন্ট্রোডিউস করা, এইটা মোটামুটি ভাবে বেগম খালেদা যে 91 সালে যাদেরকে মনোনয়ন দিলেন তাদের মাধ্যমে এটা অনেকটা প্রকাশ হলো যে তারাই আসলে আসবে এখন? আপনি যদি 91 সালের বেগম খালেদা জিয়ার নমিনেশন দেখেন, আপনি
আপনি 91 সাল থেকে বলেন কেন? আপনি 80 সাল থেকে যান না। এটা তো স্টার্ট 80 সাল থেকে হয়েছে। এবং কিন্তু হয়েছে কি সেই সময় ইনস্টিটিউশন গুলি করাপ্টেড হয় নাই। সেই সময় যে কাজগুলি হয়েছে, আপনি কি শুনতে পাচ্ছেন আমার কথা? না পরিষ্কার আপনি বলে যান। হ্যাঁ, আমার কথা হলো ইনস্টিটিউশন গুলি। আজকে আপনি দেখেন, আজকে চিফ জাস্টিস, এক্স চিফ জাস্টিস আপনার দেশ থেকে ভেঙে চলে যাচ্ছে। আজকে পুলিশের বেনজির সাহেব, আইজি করাপ্টেড, এক্স আর্মি চিফ করাপ্টেড। দেখেন ইনস্টিটিউশন গুলি ভেঙে যাচ্ছে। আপনার মন্ত্রী খালেদ, আপনি অবাক হবেন, আপনার যে ছেলেটা আমার কাছে আজকে এসেছে, এই নিয়ে সে একজন সাংবাদিক। আমি নিচে জিজ্ঞেস করছিলাম যে অর্থমন্ত্রীর নাম কি, বলতে পারে নাই। আজকে বাংলাদেশে অর্থমন্ত্রীর নাম মানুষ বলতে পারে না। আমি জানি না দাদা যাচ্ছিলেন নাকি। প্ল্যানিং মিনিস্টারের নাম মানুষ বলতে পারে না। পানি মন্ত্রীর নাম মানুষ বলতে পারে না। দিস পিপল আর আনইম্পর্টেন্ট, এমপিস আর আনইম্পর্টেন্ট। কেন? বিকজ আপনি যখন সবাই আনইম্পর্টেন্ট হবেন, আপনি অনেক কাজই করতে পারবেন, আপনাকে কেউ প্রশ্ন করবে না। আজকে সিনিয়র পলিটিশিয়ান, আমি যেটা বলতে যাচ্ছিলাম, এত আনইম্পর্টেন্ট লোক এফডিসি থেকে, বিকেএসপি থেকে ধরে আপনি এমপি বানাচ্ছেন। তো এরা তো প্রশ্ন করে না, বিকজ এরা ওভারওয়েলম যে আমার কি যোগ্যতা, আমি এমপি হয়ে গেছি, সো আমি 2 লাখ টাকা বেতন পেয়ে একটা গাড়ি চালাই, আমি ঘুরে বেড়াই। তো সুতরাং এইটাকে জেনে শুনে এরকম করাপ্টেড করা হচ্ছে, বা ইনস্টিটিউশন গুলিকে করাপ্টেড করা হচ্ছে, যাতে করে আপনি স্মুথলি এই কাজগুলি করতে পারেন। কিন্তু আমার প্রশ্নটা এক জায়গাতে, যে এটা বাংলাদেশ আজকে যদি সরকার মনে করতো যে না আমি এটার বিচার করব, সরকার ইকোনমিক রিজন আইন পাশ করতো, যে যাদের কর্মকাণ্ডের জন্য বিদেশের মাটিতে আমাদের অর্থনৈতিক ভাবমূর্তি নষ্ট হয়, তাদের বিরুদ্ধে অর্থনৈতিক রাজাকার হিসেবে আমরা করি। আজকে আমি শেষ করি একটু। আজকে ব্লুমবার্গ পত্রিকায় আসে যে বাংলাদেশের মন্ত্রী 260টা বাড়ি। আজকে বিদেশে আসতেছে এসালম সেন্ট্রিয়াম কিনে নিয়েছে মালয়েশিয়াতে হোটেল। এদের আপনি কি বিএনপির সঙ্গে আপনার দল কি কোনো ঐক্যবদ্ধ আন্দোলনের কথা ভাবছেন? আপনার দল বা আপনার বিরুদ্ধে একটা বড় সমালোচনা হচ্ছে এই যে একটা জরুরি বা প্রয়োজনের সময় আপনি বিএনপিকে ছেড়ে আলাদা হয়ে গেছিলেন, বা আপনি থাকলে বিএনপি আরো অনেক শক্তিশালী হতো বলে অনেকের ধারণা, কিন্তু আপনি সে সময় আপনি আসলে বিএনপির সঙ্গে থাকেন নাই। এই ব্যাপারটাকে একটু আপনি ব্যাখ্যা করবেন যে আপনি আসলে প্রধান যে বিরোধী মত তার সঙ্গে বা পাশে বা একজোটে থাকছেন না কেন? যেমন আজকে যখন আমরা এই খবর পড়ছিলাম যে 4 জোট শরিকের সঙ্গে বিএনপির মত বিনিময়, সেটার মধ্যে হয়তো আপনাকেই অনেকে দেখতে চেয়েছেন। এই খবরটা নিচে আমি আসলে কমেন্ট দেখছিলাম যে আন্দালিব রহমান পার্থ কোথায়। আপনাকে ধন্যবাদ। না আসলে কে কি বললো না বললো, আমি ছেড়ে দিয়েছি বিএনপি ছেড়ে দিয়েছে, এটা এগুলি আসলে ইম্পর্টেন্ট না। মানুষ তো অনেক কথাই বলে। আমি বিএনপির সবচেয়ে খারাপ সময় বিএনপির সাথে ছিলাম, যে সময় বিএনপির সময় যারা বেনিফিশিয়ারি তারা ওই আপনার সংস্কারপন্থী ছিল। আমি বিএনপির সময় 2006, 7, 8 থেকে 111 এর পর থেকে ছিলাম। মানুষ জানে, যারা জানে বিএনপি কে পার্লামেন্ট থেকে আরম্ভ করে সব জায়গায় আমি কিভাবে ছিলাম। আর 2018 নির্বাচনের পর আমি জোট থেকে বের হয়ে আসছি, বিকজ অনেক কিছু ছিল যে অ্যারেঞ্জমেন্ট ঠিক ছিল না, বা বিএনপি ব্যালেন্স করতে পারছিল না। আর আমি কোনো সময় বিএনপি থেকে বের হয়ে টিপিক্যাল যে পলিটিক্সটা হয়, বিএনপি কে গালিগালাজ করা, এই করো ওই করো, আমি কোনো সময় সেটা করি নাই। আমি এখনো বিএনপি যখন লাস্টে ছিল, এই কোন দলীয় সরকারের অধীনে নির্বাচন হতে পারে না, এই ইস্যুতে আমি বিএনপির সাথে এক ছিলাম। বাট আমি যুগপথে ছিলাম না, অন্যভাবে ছিলাম না, বিকজ ওই ব্যালেন্সটা করা যায় না। আর আমি নিজে একটা দলের চেয়ারম্যান, আমি চেষ্টা করি পলিটিক্সের রেলিভেন্ট থাকাটা আমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট, বিকজ আমরা অনেক বড় দল না, আমরা আমাদের মতো গোছাই, আমাদের মতো কাজ করি, আমাদের মতো কথা বলি। বিএনপির মতো করেই যে বাংলাদেশে বিরোধী দলের রাজনীতি করতে হবে, দ্যাটস নট নেসেসারি। আমি আমার মতো করে করতে পারি। বিএনপির 10টা ব্যাপারের সাথে আমি দ্বিমত করতেই পারি, আবার 10টা ব্যাপারের সাথে একমত করতেই পারি। যখন আপনি অনেক বড় জোট করেন, অনেক ব্যাপারে আপনার অপিনিয়ন আপনি দিতে পারেন না, এই কারণেই আমি সেখান থেকে চলে আসছি। বিএনপির সাথে আমার ভালো সম্পর্ক, এখানে কোনো প্রবলেম নাই। কিন্তু বিএনপির মতো করেই যে বাংলাদেশে সব আন্দোলন করতে হবে, বা বিএনপির মতো করেই যে বিএনপির সাথে ঐক্যবদ্ধ কোনো আন্দোলনের কথা আপনি ভাবছেন কিনা? বিএনপির নেতৃত্বে বা না এখন পর্যন্ত না, এখন তো কোনো আন্দোলন নেই, এখন কোনো আলাপ নিয়ে আন্দোলন নেই। তো সুতরাং যারা কমফোর্টেবল ফিল করে, পলিটিক্স এর রেলেভেন্ট থাকতে চায়, ওনারা হয়তো বিএনপির সাথে কাজ করে, ভেরি গুড, তা ওনারা কাজ করে। বাট আমার বিএনপির সাথে থাকতে হবে, এই কথাটা আসলে আমার কাছে পলিটিক্যালি কারেক্ট মনে হয় না। আচ্ছা, আমার যে কোনো ব্যাপারে কথা বলতে হবে, বিএনপির চেয়ে আমার তো টিআরপি কম না, আলহামদুলিল্লাহ। আমি একটা কথা বললেও মানুষ শুনছে, মানুষের কাছে যাচ্ছে। তো ওইটা তো আর আমার আইডেন্টিটি ক্রাইসিস নাই। অফকোর্স যদি এরকম কোনো একটা ঘটনা ঘটে, সেখানে তো আমরা কথা বলতেই পারি, একটা আলাপে যেতেই পারি। ওকে, বাট মানে এই মুহূর্তে আপনার কোনো এরকম কোনো লক্ষ্য নাই যেটা আসলে জনাব আমির খসরু মাহমুদ? না, আমরা আমাদের দল গোছাচ্ছি। আমরা আরেকটা কথা কি খালেদা মাথায় রাখতে হবে, বাংলাদেশে তো এখন পলিটিক্স নাই। বিএনপির মতো করে রেলিভেন্ট, বিকজ বিএনপি আওয়ামী লীগের অ্যাবসেন্সে বিএনপি ইজ দ্য বিগেস্ট পলিটিক্যাল পার্টি। আর আমাদের কাজ হলো পলিটিক্স